হুগলির চণ্ডীতলার প্রাক্তন আইসি গুলিবিদ্ধ হন হাওড়াতে। আর তারপর বিভিন্ন প্রশ্ন সামনে আসে, কে গুলি করলো, কেন গুলি করলো, গাড়িতে যে মহিলা ছিলেন তিনি কে, বিভিন্ন প্রশ্ন সামনে আসে। আর তারপর সামনে আসে চাঞ্চল্যকর এক তথ্য, বান্ধবীকে ভয় দেখাতে গুলির নাটক, আইসির হাতে বেআইনি পিস্তল। আর এখানেই আরো চাঞ্চল্যকর তথ্য, গুলির নাটক করেন সেই প্রাক্তন আইসি। বান্ধবীকে ভয় দেখাতে গুলির নাটক, কয়েকদিন ধরে প্রাক্তন আইসিকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। প্রতিনিধি দেবাশিস সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই ঘটনা সামনে আসার পর বিভিন্ন প্রশ্ন সামনে আসে, এবং কি এমন দরকার পড়েছিল বা কি এমন টানাপোড়েন চলছিল যে এভাবে একটা নাটকের ছক কষতে হলো চণ্ডীতলা থানার প্রাক্তন আইসিকে? দেখো, চণ্ডীতলার প্রাক্তন আইসি চণ্ডীতলা থানার যে জয়ন্ত পাল, তাকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে এই টিনা দাম, যেই মহিলাকে আমরা দেখেছি, রহস্যময়ী মহিলা, তার বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে তার সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের জেরেই কিন্তু বারংবার একাধিক টাকা পয়সা, তারপরে জিনিসপত্র কিনে দেওয়া সহ একাধিকভাবে তাকে ব্ল্যাকমেল করে তার থেকে আদায় করছিল এবং বেশ কয়েকদিন ধরে তাকে বিয়ে করার চাপ দেওয়ার সৃষ্টি করা হচ্ছিল বলে কিন্তু পুলিশি জেরায় কিন্তু জয়ন্ত পাল সেখানে স্বীকার করেছে। ফলে এই ব্ল্যাকমেল থেকে বাঁচতে কার্যত আত্মহত্যা বা নিজেকে গুলি করে শেষ করে দেওয়ার একটা নাটক পরিকল্পনা করেছিল জয়ন্ত পাল, এবং সেই কারণেই তিনি কিন্তু কার্যত বলা যায় যেদিনকা ঘটনা ঘটে সেদিনকা সন্ধ্যাবেলা হাওড়ায় চলে আসে। সেখান থেকে যে পার্লারে, অর্থাৎ আন্দুলের একটি পার্লারে কাজ করেন টিনা, সেখান থেকে তাকে তোলে, সেখান থেকে নিয়ে শপিং মলে শপিং করে এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর রাত্রি 12টার সময় একটা গন্ডগোল বাঁধে। আবার সেই একই রকমভাবে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং এই গন্ডগোলের জেরেই কিন্তু সে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং যেখানে ঘটনাস্থল তার উল্টো দিকে একটি গলির ভিতরে গিয়ে সে আগ্নেয়াস্ত্র বার করে নিজেকে গুলি করে। পুরো বিষয়টাই কিন্তু পরিকল্পনা মাফিক এবং কার্যত এখনো পর্যন্ত জয়ন্ত পাল যেটা স্বীকার করেছে তা হচ্ছে বান্ধবী, অর্থাৎ তার ব্ল্যাকমেল থেকে বাঁচতে তাকে ভয় দেখাতে। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। তার আগে আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো যে বান্ধবীকে ভয় দেখাতেই গুলির নাটক, কয়েকদিন ধরে প্রাক্তন আইসিকে ব্ল্যাকমেল করা হয়। ব্ল্যাকমেলের অভিযোগ কার বিরুদ্ধে? বান্ধবীর বিরুদ্ধে। আর সেই বান্ধবীর মা কি বলছেন শোনাবো আপনাদের। থানায় দেয়নি, আপনার মেয়ের নামে একটা কমপ্লেন। না না, আপনার সেটাই তো রিকোয়েস্ট করছি আপনার কাছে। সেটা এসে বলবেন তো আমাদের মাঝখানে। না, কেন বদনাম কেন হবে? এটাই বলুন, একটা মেয়ের নামে বদনাম হচ্ছে। আর এই ঘটনা সামনে আসার পরে সব থেকে বড় প্রশ্ন, পুলিশের হাতে বেআইনি পিস্তল কিভাবে পরিকল্পনা করে তিনি ভয় দেখান এবং গুলি চালান প্রাক্তন আইসি, কিন্তু বেআইনি পিস্তল তিনি পেলেন কোথা থেকে? সেই বেআইনি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, এখানেই সব থেকে বড় প্রশ্ন যে সেই অস্ত্র সেটা তো বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু তার কাছে এলো কিভাবে, জয়ন্ত পালের কাছে? দেখো, পুলিশের কাছে একটি আগ্নেয়াস্ত্র আসা সেটা একটা বড় বিষয় নয়। তার কারণ এখনো পর্যন্ত যেটা জানা গেছে বা জয়ন্ত পাল নিজে যেটা স্বীকার করেছে যে বিভিন্ন মামলায় চণ্ডীতলা থানায় সিজড হওয়া যে বন্দুক বা পিস্তল, সেই পিস্তল তিনি কিন্তু ব্যবহার করেছিলেন। ফলে দুটো বিষয় দাঁড়ায়, যেখানে সিজড হওয়া পিস্তল যেটি কিন্তু থানায় থাকার কথা, কারণ তার সঙ্গে অন্য একটি মামলা জড়িয়ে রয়েছে, সেটি সে ব্যবহার করতে পারে না। তারপরে হচ্ছে বেআইনি পিস্তল একজন পুলিশ অফিসারের কাছে এলো এবং সেটা থেকে ফায়ার হলো। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশ এই পিস্তল উদ্ধারের পর এখনো পর্যন্ত এই জয়ন্ত পালের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র রাখার যে অস্ত্র আইনে মামলা, সেই মামলাও তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। কারণ এই ঘটনা প্রকাশ্যে আসার গ্রামীণ পুলিশ অথবা হুগলি গ্রামীণ পুলিশ তারা একত্রিতভাবে তদন্ত করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, যেখানে দেখা গেল 7.6 mm পিস্তল, যা সার্ভিস রিভলভার নয়, ফলে তার কাছে এই পিস্তলটি এলো কিভাবে? অর্থাৎ সিজার হওয়া পিস্তল সে ব্যবহার করতে পারে না বাইরে। ফলে পুরো বিষয়ে পরিকল্পনা মাফিক একটা কাজ করতে, নাটক করতে গিয়ে তিনি কিন্তু জড়িয়ে গেলেন বেআইনি অস্ত্র রাখার। একেবারেই
কৃষ্ণনগর পুরসভা চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি, বকেয়ার দাবিতে দফায় দফায় উত্তেজনা, আহত কাউন্সিলর সহ 3 বিক্ষোভকারী। দুপক্ষের অশান্তিতে মাথা ফাটে পুলিশের, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। প্রথমে ছবিটা আপনাদেরকে দেখায়, দেখুন কিভাবে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। দফায় দফায় উত্তেজনা আর তারপর লাঠি উঁচিয়ে তারা পুলিশের। একদিকে দফায় দফায় উত্তেজনা, তারপর পুলিশের লাঠি উঁচিয়ে তারা, তারপর দেখুন পুলিশ আহত হয়েছে, মাথা ফেটেছে পুলিশের। এটা দুপক্ষই যখন ওই যে মারামারি, একজন মার খাবে আর একজন বসে থাকবে, মারামারি করতে গেল কেন? ওইসব বাচ্চাদের নিয়ে আসলো কেন? এটা পৌরসভা, নিশ্চয়ই বাইরের লোক আনা উচিত হয়নি। আর যেগুলো আছে এখনো সব বলে দেবো, ওগুলো স্টাফ নাক ফাটিয়ে দিয়েছে প্রহ্লাদ স্যার। না ভাষা দিবসে উনি কাজে এসছেন, উনি একটা পৌরসভার তোমার ট্যাক্সের ব্যাপারটাই এসছে। আজকে এসে আমি দেখছি যে কর্মচারী যারা রয়েছেন, রিটায়ার্ড পার্সন, বয়স্ক সিনিয়র মানুষ বিশেষ করে, তারা যখন আন্দোলন করে ডেপুটেশন জমা দিতে চাইছে, তখন বেশ কিছু দুষ্কৃতীরা এসে তাদের ওপর বাঁশ, লাঠি, লোহার রড, ওইখানে মাইক বাজছিল, সেই মাইকের স্ট্যান্ড দিয়ে যে লোহা, সেই লোহা দিয়ে রীতিমতো এলোধাপাড়ি মার শুরু করে। তা আমি সেটা একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সহ্য করতে পারিনি। আমি তাদের বাঁচাতে গেছি, যে বয়স্ক মানুষদের কেন মারবে? রাগ তার হয়তো এটাই যে কেন আমি তাদের বাঁচাতে গেছি, যেহেতু যে দুষ্কৃতীগুলো যারা ছিল তারা তার লোক, তাই জন্যই হয়তো তার রাগ হচ্ছে, এটা হতে পারে। পলাশ প্রকাশের লোকজন এসে তো মারতে শুরু করলো। তা আমাদের যাকে পাচ্ছে বুড্ডাদাকে তো মারতে না, বুড্ডাদাকে আমি দেখছি যে একজন কমিশনার ওনাকে বাঁচাতে গিয়ে লাঠি বাড়ির পিছন থেকে কে যেন এসে পলাশ প্রকাশ পায়নি, ওরই একজন এসে লাঠি দিয়ে মাথা পরে মারলো। আর নজর রাখবো বর্ধমানের দিকে। বর্ধমানে সেখানে তৃণমূল কাউন্সিলর বনাম তৃণমূল বিধায়ক, হকার উচ্ছেদ নিয়ে কাউন্সিলরের নিশানায় বিধায়ক, বেছে বেছে উন্নয়ন করার অভিযোগ, ফের হকার বসানোর হুঁশিয়ারি, পাল্টা সরব বিধায়ক। আমি বলছি 33টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু 23-24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। ওটাই কি রাস্তা কি হয়েছে দেখান, চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের। এগুলো নিয়ে কোনো বক্তব্য না, এটা দীর্ঘ 10 বছর ধরেই সবাই বলে। সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে, আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে, দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার। বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। স্থানীয়দের দাবি, এই দুজনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বুধবার 27 নম্বর ওয়ার্ডে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়, তারপরেই বিধায়ক খোকন দাসকে নিশানা করেন তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ, বেছে বেছে নিজের এলাকায় উন্নয়ন করছেন বিধায়ক, 23 ও 24 নম্বর ওয়ার্ড ছাড়া আর কোথাও উন্নয়ন হচ্ছে না। এই 2 ওয়ার্ড জুড়ে রয়েছে কাঞ্চননগর এলাকা, এখানকারই উন্নয়ন নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ। বাকি ওয়ার্ডগুলির দিকে নাকি নজর নেই বিধায়কের। আগের থেকে শতগুণে উন্নত হয়েছে, যেমন রাস্তাঘাট হয়েছে, লাইট হয়েছে, ড্রেন হয়েছে, এইসব। বিধায়ক মহাশয় তো কাঞ্চননগরের বাসিন্দা, উনি ওনার এলাকাটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছেন, কিন্তু গোটা বর্ধমানের আর সমস্ত যেসব ওয়ার্ড রয়েছেন সেই সব দিকে নজর দিয়ে যেন উনি সব ওয়ার্ডের এরম আপনার এলাকার মতো উন্নয়ন হয়। এবার হকার উচ্ছেদ ইস্যুতে বর্ধমানে হাওয়া গরম, ফের হকার বসানোর হুঁশিয়ারি দেন 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাল্টা বর্ধমানের রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না বলে দাবি করেন বিধায়ক।
আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সেই নোটিশও পর্যন্ত দেওয়া হয়নি। ফল অবশ্যই পাবে, লোকসভা ভোটেই ফল পাবে, বিধানসভা ভোটে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো, কারোরই কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে। দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার উপর। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।